নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। শুরু করছি গুড মর্নিং বাংলা। আর এই মুহূর্তে অবশ্যই যে খবরে নজর রাখতেই হচ্ছে, আজকের আবহাওয়ার খবরে নজর রাখবো। এবং সবার মনে একটাই যে প্রশ্ন, যেভাবে বৃষ্টি হচ্ছে তাহলে কি পুজোয় অসুর হতে চলেছে বৃষ্টি? উৎসবের মরশুমে জলমগ্ন শহর, উত্তর থেকে দক্ষিণ কার্যত জলবন্দী একাধিক এলাকা। রাতভর টানা বৃষ্টিতে জলের তলায় শহরের একাধিক এলাকা। প্রাকৃতিক বিপর্যয় চিন্তা বাড়াচ্ছে পুজো উদ্যোক্তাদের। নিম্নচাপের জেরে আরও বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিসের এমনটাই পূর্বাভাস। কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তে তেঘড়িয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তেঘড়িয়াতে সেখানে রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন, আর এই জমা জল, তার মধ্যে দিয়ে এই সাধারণ মানুষ তাদেরকে যাওয়া আসা করতে হচ্ছে। জমা জলের কারণে সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি কেষ্টপুরের ছবিও আপনাদের দেখাচ্ছি। একাধিক জায়গা সেখানেও জলমগ্ন। রাতভর টানা বৃষ্টির জেরে এই পরিস্থিতি। তেঘড়িয়া থেকে সরাসরি প্রতিনিধি মফিজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। মফিজুল, এই মুহূর্তের ছবিটা কি দেখতে পাচ্ছ? রাতভর টানা বৃষ্টির জের এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি প্রায় হাঁটু সমান জল বলা চলে। দেখে অবশ্যই, তার কারণ রাতভর যেভাবে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল, বৃষ্টির পরিমাণ এতটা বেশি ছিল, যে কারণেই কিন্তু স্বাভাবিকভাবেই কলকাতা শহর এবং তার সংলগ্ন যে শহরতলি এলাকা রয়েছে সেখানে জল কিন্তু অবশ্যই জমেছে। তেঘড়িয়ার ছবি এই মুহূর্তে আমি দেখাচ্ছি। তেঘড়িয়াতেও দেখো এই মুহূর্তে রাস্তা, যে ভিআইপি রোড, সেই ভিআইপি রোড কিভাবে জলমগ্ন অবস্থায় রয়েছে। সেখানে দেখতে পাচ্ছ হাঁটু সমান জল। বিশেষ করে যে গাড়িগুলো এই ধরনের রাস্তা সাইডে রাখা থাকে, সেই গাড়িগুলো বলা চলে জলের তলায়, এমনকি গাড়ির ভেতরে পর্যন্ত জল চলে গিয়েছে। যেহেতু হাঁটু সমান জল, প্রায় স্বাভাবিকভাবেই এই সমস্ত গাড়িগুলো যেগুলো পার্কিং করা থাকে তার ভেতরে জল যাবে, এটাই স্বাভাবিক। সেই ছবিটা এই মুহূর্তে গোপাল সেন দেখাচ্ছে। দেখো গাড়ির ভেতরে কিভাবে জল জমে গিয়েছে, গাড়ির যে ইঞ্জিন সেখানে কিন্তু জল ঢুকে গিয়েছে। এরকমভাবে যে নিচু এলাকায় সমস্ত জায়গাতে ঘর বাড়ির মধ্যেও জল ঢুকে গিয়েছে, এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। কার গাড়ি এটা? আপনার? মেরা গাড়ি। গাড়ি ভেতরে জল ঢুকে গেছে কোথায়? গাড়ি কি তাহলে ইঞ্জিন নষ্ট হয়েছে? পুরো নষ্ট হবে, নষ্ট হয়ে যাবে পুরো দাদা শেষ। এই পুজোর বাজারে গাড়ি কিস্তি দিতে পারি না, একেতে পুরো বরবাদ হয়ে গেছে দাদা। গাড়িটাকে বের করে নিয়ে যেতে পারো না যখন বৃষ্টি? কোনো রকম কোনো উপায় নেই দাদা। এখন কি স্টার্ট নিচ্ছে না? না, ইঞ্জিন সিজ হয়ে গেছে। দেখো যেভাবে জল জমে রয়েছে, স্বাভাবিকভাবেই সেই গাড়ির মধ্যে জল ঢুকে গেলে স্বাভাবিকভাবেই গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। যেমন একটা গাড়ি দেখালাম, গাড়ির ভেতরে জল ঢুকে গিয়ে তার ইঞ্জিন সিজ হয়ে গিয়েছে। এরকমভাবে একাধিক গাড়ি যেগুলো পার্কিং করা থাকে, বিশেষ করে কৈখালী এলাকায় যে বাস স্ট্যান্ড, সেখানেও কিন্তু ব্যাপক জল জমে গিয়ে একাধিক বাস কিন্তু তাদেরও কিন্তু নষ্ট হয়েছে। ফলে এই রকম পরিস্থিতি শুধু যে তেঘড়িয়া এলাকাতে রয়েছে তা নয়, তেঘড়িয়ার পাশাপাশি হলদিরাম এলাকা, নিউ টাউন, সল্টলেকের বিভিন্ন অংশ, সেখানেও কিন্তু জল জমে গিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষকে। এই মুহূর্তে দেখো স্কুলের বাচ্চা সে বাড়ি থেকে বেরিয়েছে, স্কুল যাবে বলে পরিবারের লোকজন তাকে স্কুলে পৌঁছে দিতে যাবে, কিন্তু এই জমা জলে কিভাবে যাবে সেটাও কিন্তু একটা স্বাভাবিকভাবে চিন্তাই তাদের মধ্যে। যেহেতু স্কুলের গাড়িতে তাকে পৌঁছে দেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আমি একটু তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। সকালবেলা অনেকে স্কুল যাবেন, অনেকে বাজার যাবেন, কেউ দোকানপাট খুলবে। স্বাভাবিকভাবেই যারা আসছেন তারা প্রত্যেকেই মানে জলমগ্ন শহরের পরিস্থিতিতে দুর্ভোগের শিকার হয়েছেন। এই দেখো যে ভেতরে যাওয়ার যে রাস্তা, বিভিন্ন গলিপথ, সেগুলোও কিন্তু জল জমে গিয়েছে। অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ জলের তলায় রয়েছে। এই পরিস্থিতি শুধু যে আমি এইখানে তেঘড়িয়া এলাকায় দেখাচ্ছি, এই মুহূর্তে যে জায়গাটায় আমি রয়েছি পুরো হাঁটু সমান জল, আমার নিজেরই হাঁটু সমান জল। স্বাভাবিকভাবেই এই সমস্ত মানুষজন, আমি একটু কথা বলার চেষ্টা করি আপনাদের সঙ্গে। সকালবেলা বেরিয়েছেন বাচ্চাকে নিয়ে, যা পরিস্থিতি, কিভাবে যাবেন ভাবছেন? छुट्टी कर दिया कारपुल ने पानी की वजह से। छुट्टी कर दिया? हाँ, पानी है ना, तो पानी की वजह से छुट्टी कर दिया है। स्कूल लेके गया था ना कि जाने के लिए निकला? कारपुल आता है इसका, कारपुल आता है। हाँ, कारपुल आता है। हाँ। कारपुल आएगा नहीं आएगा? नहीं आएगा, पानी की वजह से बंद कर दिया है। स्कूल छुट्टी कर दिया क्या? स्कूल छुट्टी नहीं करा, कारपुल वाला बोला मैं नहीं आऊँगा इधर, पानी भरा हुआ ना। तो कैसे स्कूल में ले जाएगा? कारपुल नहीं आएगा तो छुट्टी करवाएगा, और क्या करेगा? क्योंकि ऑफिस का टाइम होता है ना, इसीलिए। একেবারেই দেখো যারা গাড়ি করে বিভিন্ন পুল কারে করে যায়,
এই জমা জলের কারণে পুলকার স্কুলের যে গাড়ি সেগুলোও কিন্তু তারা বেরোচ্ছে না, আসছে না, যে কারণেই কিন্তু বিভিন্ন স্কুল পড়ুয়া তারাও কিন্তু স্কুল যেতে পারছেন না। সেই ছবিও কিন্তু তোমাকে আমি দেখালাম। আর একটা বাইক দেখো, এই মুহূর্তে এই জমা জলের মধ্যে দিয়ে যেতে গিয়ে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। এভাবেই কিন্তু একাধিক গাড়ি সেগুলো কিন্তু জমা জলে সেটা নষ্ট হচ্ছে। এই ছবি কিন্তু তুমি বিভিন্ন শহরের বিভিন্ন অংশে কিন্তু দেখতে পাবে, কারণ যতক্ষণ না পর্যন্ত এই জল নামছে। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে করে শহর কলকাতা এখন বলা চলে জলমগ্ন এবং বিপর্যস্ত। বিশেষ করে এই পুজোর সময়, পুজোর মুখে এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন। দাদা কি হলো, গাড়ি বন্ধ হয়ে গেল? স্টার্ট বন্ধ হয়ে গেল, আর কি করব। এই অফিস থেকে আসতেছিলাম, এখন পুরো জলের মগ্ন, এখন গাড়ি স্টার্ট নিচ্ছে না, এইভাবে এখন বাড়ি যেতে হবে। পুজোর আগে এইভাবে জলমগ্ন শহর, দুর্যোগ কিভাবে কাটবে বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় না পুজো এবার ভালো কাটবে, 5 দিনই চলবে। আর আমাদেরকে এরকমভাবে ভিজে ভিজে ডিউটি যেতে হবে, কাজ করতে হবে, এইভাবেই চলবে আর কি। এই যে বৃষ্টি হলেই জল জমে যাওয়া, তাড়াতাড়ি জল নামছে না, এইগুলো কতটা সমস্যার মধ্যে পড়তে হয়? কেনই বা দ্রুততার মধ্যে নামে না জল? টাইম মতন আমরা অফিসে পৌঁছাতে পারি না, অনেক লেটে পৌঁছাই, অফিসে গিয়ে কথা শুনতে হয়, আগে বেরোসনি কেন, আরে আমরা কি জেনে বসে আছি, আগে কি করে বেরোবো। এইভাবে রেগুলারই আমাদেরকে প্রায়ই এখন ভুগতে হচ্ছে। বৈকালিতে তো পুরোটাই এই রাস্তাটা পুরোটাই একই রকম অবস্থা, এর কোনো মানে বলেও সংশোধন হয়নি। বহু মিডিয়া এসছে, বহু জায়গাতে লোক এসছে, কোনো মতে কোনো জায়গার থেকে কোনো কিছু হয় না। এই রাস্তা এরকম সারা জীবন এরকমই চলে। নিকাশি অবস্থা ঠিক নেই? না না, একদম নেই। সারা জীবন আমরা এইভাবেই দেখে এসেছি, ভাবলাম ভালো হবে, কোনো গল্প নেই। একেবারে ভিআইপি রোডের বিভিন্ন অংশে যেভাবে জল জমে, সেখান থেকেই কিন্তু এলাকার মানুষ যারা এই এলাকায় থাকেন বা এই পথ দিয়ে যাতায়াত করেন, তাদের একটা অভিযোগ বরাবরই থাকে যে এই ভিআইপি রোডের নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ। সামান্য জল হলেই তেঘরিয়া, তারপরে কৈখালি এই জায়গা কিন্তু জলমগ্ন হয়ে যায়। সেখান থেকে কিন্তু জল নামা বা দ্রুততার সঙ্গে নিকাশির যে ব্যবস্থা সেটা না থাকার কারণেই এই দুর্ভোগ। একটু আগে একটা গাড়ি দেখালাম, বাইক বন্ধ হয়ে যাচ্ছে, তুমি দেখতে পারলে। এবং অন্যদিকে যে পুলকার গাড়িগুলো যারা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায়, তারা জমা জলের কারণে তারাও কিন্তু বাড়ি থেকে বের হচ্ছে না, ফলে বহু পড়ুয়া তারা স্কুল যেতে পারছে না, অনেকে অফিসে যেতে সমস্যা হচ্ছে। এখন আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে করে এই দুর্যোগ আরও কিন্তু বাড়বে। আজকে দিনভর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে। কলকাতাতেও কিন্তু ভারী বৃষ্টির একটা সতর্কতা ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে। এখনও হয়তো রাতের যেভাবে মানে তুমুল বৃষ্টি হচ্ছে, সকাল হতে কিছুটা বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে বন্ধ হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি চলছে ঠিকই, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেক্ষেত্রে জল নিকাশির যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা ক্ষীণ হচ্ছে। ইতিমধ্যে পুরসভার তরফ থেকে তারা পাম্পের সাহায্যে জল নিকাশির যে ব্যবস্থাপনা তাদের রয়েছে সেই কাজ তারা কিন্তু শুরু করেছেন। আরেকটা গাড়ি দেখো এই মুহূর্তে আসছে জলের মধ্যে দিয়ে। এইভাবেই কিন্তু তাদেরকে গাড়ি নিয়ে যেতে হচ্ছে, কারণ এছাড়া কোনো উপায় নেই। যেভাবে জল জমে রয়েছে তাতে করে তাদের গাড়ি বাঁচিয়ে এইভাবেই আস্তে আস্তে তাদেরকে এই জমা জলের উপর দিয়ে যেতে হবে। যারা কাজে রয়েছেন, বিভিন্ন অফিসে এই সমস্ত গাড়িগুলো চলে, তাদেরকে নিয়ে যেতে হবে। অর্থাৎ যে ছবিটা আমরা দেখতে পেলাম যে গতকাল থেকে রাতভর টানা বৃষ্টির জেরে এই মুহূর্তে তেঘুরিয়া জলমগ্ন, কেষ্টপুরের ছবিটাও আপনাদের দেখাচ্ছে, পাশাপাশি আপনাদের সল্টলেকের ছবিটা দেখাবো। সেখানেও কিন্তু গতকাল থেকে যেভাবে নিম্নচাপের জেরে গতকাল রাত থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে তার জন্য সল্টলেক, সেখানেও কিন্তু এই মুহূর্তে জলমগ্ন পরিস্থিতি। সল্টলেকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর সেখান থেকে আমাদের প্রধানমন্ত্রী শুভদীপ মান্না রয়েছেন। শুভদীপ, এই মুহূর্তে সল্টলেকের কি পরিস্থিতি? সল্টলেকে কিন্তু ভয়াবহ পরিস্থিতি। সল্টলেকে যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু জলমগ্ন। সল্টলেকের করুণাময়ের সামনে কিন্তু 1 হাঁটু জল এবং অনেক গাড়ি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। সিজে ব্লকেও কিন্তু জল রয়েছে। এছাড়া কেষ্টপুরের এবি ব্লক, এই ব্লক সম্পূর্ণ জলমগ্ন। পুজো সেদিন বাকি, তার আগেই কিন্তু জলমগ্ন হয়েছে পুরো সল্টলেক এলাকা। সেই কারণে কিন্তু মানুষের যে কেনাকাটার বিষয়, সেই কেনাকাটা করতে কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কারণ বৃষ্টির কারণে কিন্তু কেউ কেনাকাটা করতে বেরোতে পারছে না বলেই জানাচ্ছে। এছাড়াও কিন্তু সল্টলেক পাড়া সেক্টর 5 তুমি জানো যে অফিস পাড়া, এবং অফিসের ডিউটিতে সবাইকে আসতে হয়। সেই অফিসে যাওয়ার পথেই কিন্তু অনেক অসুবিধার মুখে পড়তে হচ্ছে, কারণ প্রায় 1 হাঁটুর ওপর জল রয়েছে সল্টলেক জুড়ে সব জায়গায়, এবং সমস্ত এলাকা কিন্তু এখন জলমগ্ন। সল্টলেকের নিকাশি ব্যবস্থা নিয়েও কিন্তু মানুষ প্রশ্ন তুলছে। ধন্যবাদ শুভদীপ।
অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি এই মুহূর্তে সল্ট লেকে, সেখানেও কিন্তু একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে রয়েছে, আর সেখানে এই জল পেরিয়েই কিন্তু সাধারণ মানুষ, অফিস যাত্রী যারা রয়েছেন তাদেরকে যাওয়া আসা করতে হচ্ছে। আমাদের সঙ্গে তেঘড়িয়া থেকে সরাসরি প্রতিনিধি মফিজুল ইসলাম ছিলেন। মফিজুল, তোমাকেও আপাতত ধন্যবাদ। উৎসবের মরশুমে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, আর গতকাল থেকে রাতভর এই টানা বৃষ্টির জেরে জলমগ্ন শহর কলকাতা। শহর কলকাতার একাধিক এলাকা, সেখানে ইতিমধ্যেই জল জমে রয়েছে উত্তর থেকে দক্ষিণ, কার্যত জলবন্দী একাধিক জায়গা। ইতিমধ্যে রাতভর টানা বৃষ্টিতে জলের তলায় শহরের একাধিক এলাকা, প্রাকৃতিক বিপর্যয়, চিন্তা বাড়াচ্ছে পুজো উদ্যোক্তাদের। নিম্নচাপের জেরে আরও বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফে সতর্কবার্তা, কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেন্ট্রাল এভিনিউ ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সেখান থেকে। প্রতিনিধি সৌভিক গিরি আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, সেন্ট্রাল এভিনিউর ছবিটা কি? গতকাল রাতভর টানা বৃষ্টির জেরে একাধিক জায়গা আমরা দেখতে পাচ্ছি জলমগ্ন। সেন্ট্রাল এভিনিউ কি পরিস্থিতি? একদমই, দেখো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা নিম্নচাপের কিন্তু ইতিমধ্যেই পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই পূর্বাভাসের জেরে কিন্তু গোটা রাতভর বৃষ্টি চলেছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার প্রাণকেন্দ্র বলা চলে সেন্ট্রাল এভিনিউ। সেন্ট্রাল এভিনিউতে এই মুহূর্তে রাস্তার দুই দিকেই কিন্তু জল রয়েছে। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন সায়ন্তন চক্রবর্তী সেই ছবি দেখাচ্ছে, যেখানে কিন্তু সাধারণ মানুষ, তাদের কিন্তু রাস্তা দিয়ে আসতে যথেষ্টই সমস্যা হচ্ছে, কারণ যারা বাইকে করে আসছেন তাদের যথেষ্টই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই মুহূর্তে দেখো সেই ছবি দেখাচ্ছে, কারণ বাইক প্রায় ডুবে যাচ্ছে বললেই চলে, এবং যারা বাইকে করে আসছেন দেখতেই পাচ্ছ যে সাধারণ মানুষ তারা হেঁটে আসছেন, কারণ এই জলের জন্য সেন্ট্রাল এভিনিউর উপর থেকে কিন্তু গাড়ি চলাচল যথেষ্টই ধীর গতিতে হচ্ছে এবং ব্যাহত হচ্ছে বললেও চলে। যারা সাইকেল আরোহী রয়েছেন এই মুহূর্তে জলের ফলে তাদেরও বেশ যাতায়াতের একটা সমস্যা হচ্ছে, এবং যারা বাইক আরোহী রয়েছেন তাদেরও বাইক প্রায় ডুবে যাচ্ছে, পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। এবং এই একই চিত্র কিন্তু সেন্ট্রাল এভিনিউর উপর প্রায়শই দেখা চলে, এবং বৃষ্টি হলেই কিন্তু এই জল জমে যায় গোটা সেন্ট্রাল এভিনিউ জুড়ে, এবং তারপরে কিন্তু সেখান দিয়ে যাতায়াত যথেষ্টই ধীর গতিতে হয়, যাতায়াত ব্যাহত হয়, এটা বললেও চলে। একটু কথা বলবো, আচ্ছা ওদিক দিয়ে তো এলে, কতটা জল দেখলে ঘরে? মিনিমাম হাঁটুর উপরে জল আছে। কি অসুবিধা হচ্ছে তোমাদের এখন? অসুবিধা হচ্ছে, হাতে প্রবলেম হচ্ছে, গাড়ি বাইক যারা যাচ্ছে তাদেরও প্রবলেম হচ্ছে, এরকম স্বাভাবিক। একটু কথা বলবো, সেন্ট্রাল এভিনিউর উপরে এরকম জল আগে দেখেছেন? না দেখিনি। এরকম যে জল জমেছে, কি অসুবিধা হলো? চরম অসুবিধা প্রত্যেকটা। আমরা তো মেডিকেল কলেজ আসছি, আমি ওখানে এ পর্যন্ত সেদিন চিতপুর পর্যন্ত, ওখান থেকে বাসে ঘুরে ধর্মতলায় নামালো, তারপর আমি হাঁটতে চলে আসছি। কি অবস্থা! বেশ তারা একদমই বলছেন যে এই জল জমে যাওয়ার ফলে সমজিৎ তাদের যথেষ্টই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অনেকটা দূর থেকে হেঁটে আসতে হচ্ছে। তবে এখনও পর্যন্ত কিন্তু কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে কোনো রকম নিকাশি ব্যবস্থার কিন্তু কোনো রকম কিছু দেখা যাচ্ছে না। এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউর উপরে রয়েছি, যেখান থেকে একদিকে চলে যাচ্ছে লালবাজারের রাস্তা, একদিকে চলে যাচ্ছে চাঁদনি চকের রাস্তা, একদিকে চলে যাচ্ছে কলেজ স্ট্রিটের রাস্তা, এবং একদিকে সেন্ট্রাল এভিনিউ অর্থাৎ এমজি রোডের দিকে যাওয়ার রাস্তা। এবং সেই চার মাথার মোড়ে এই মুহূর্তে আমি রয়েছি, সেখানে কিন্তু চারিদিকে অর্থাৎ যেদিকেই তাকানো যায় সেন্ট্রাল এভিনিউর উপর সেই রাস্তার উপরে কিন্তু প্রায় হাঁটু সমান জল রয়েছে। সাধারণ মানুষ তাদের যেতে অসুবিধা হচ্ছে, এবং এই মুহূর্তে গোটা রাস্তা কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। ফলত রাতভর বৃষ্টির জেরে একটাই প্রশ্ন এই মুহূর্তে উঠছে যে যেখানে কিন্তু নিম্নচাপের পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও কেন রাতভর বৃষ্টির জেরে এই যে জল জমেছে, এখনও পর্যন্ত কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে এই নিকাশি ব্যবস্থা কোনোটাই এখনও পর্যন্ত দেখা চলেনি। কোনো জায়গা থেকে এই জল কিভাবে বের করা হবে তার কোনো রকম ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে কোনো দিকেই দেখা চলছে না বা দেখা যাচ্ছে না। এই মুহূর্তে যে রাস্তাটা দেখাচ্ছে সেটি হলো সেন্ট্রাল এভিনিউর উপর থেকে বউবাজারের দিকে যাওয়ার রাস্তা, অর্থাৎ সেন্ট্রাল এভিনিউর বুক থেকে বিভিন্ন যে রাস্তাগুলি রয়েছে অর্থাৎ লালবাজার, এমজি রোড, কলেজ স্ট্রিট, চাঁদনি চক, চারিদিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা রীতিমতো জলে ডুবে রয়েছেই বলা চলে। সমজি, সঙ্গে থাকো, আমাদের সঙ্গে সৌভিক সরাসরি সেন্ট্রাল এভিনিউ থেকে রয়েছেন। সৌভিক, সঙ্গে থাকো, আসছি আমি তোমার কাছে আবারও। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে করুণাময়ী সেন্ট্রাল এভিনিউ, তেঘড়িয়া, কেষ্টপুর, বিভিন্ন জায়গার ছবি আমরা দেখতে পাচ্ছি, আরও ছবি আপনাদের দেখাবো। অর্থাৎ গতকাল
যেভাবে রাতভর টানা বৃষ্টি হয়েছে, সেই রাতভর টানা বৃষ্টির জেরে এই পরিস্থিতি এখন শহর কলকাতার। একদিকে উৎসবের মরশুম, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতন টানা বৃষ্টি চলছে, আর গতকাল থেকে রাতভর এইভাবে টানা বৃষ্টির জেরে এখন শহরের একাধিক এলাকা এইভাবে জলমগ্ন হয়ে রয়েছে। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অনেকে দেখতে পেয়েছেন গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, বাইক বন্ধ হয়ে যাচ্ছে, এবং পাশাপাশি স্কুল পড়ুয়া তারা যারা স্কুলের জন্য উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, তাদের যে পুল কার সেগুলি আসছে না, তার জন্য তাদের স্কুল তারা যেতে পারছেন না, এমন সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি সেন্ট্রাল এভিনিউয়ের ছবি, সেখানে যেভাবে জলমগ্ন পরিস্থিতি হয়ে রয়েছে, নিকাশি ব্যবস্থা নিয়েও সেখানকার মানুষ তারা প্রশ্ন তুলছেন যে এই নিকাশি ব্যবস্থার যখন এই বৃষ্টির জেরে যেভাবে জলমগ্ন হয়ে রয়েছে, তখন কেন দ্রুত প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে একটা জল নিষ্কাশনের ব্যবস্থা সেটা করা হচ্ছে না। করুণাময়ী, তেঘরিয়া এবং সেন্ট্রাল এভিনিউ প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টি হলেই যেভাবে জল জমে যায়, টানা বৃষ্টির জেরে যেভাবে জল জমে, তখন কেন বিশেষ করে নিকাশি ব্যবস্থার দিকে নজর দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলছেন সেখানকার বাসিন্দারা। এই মুহূর্তে উত্তর থেকে দক্ষিণ কার্যত জলবন্দী একাধিক জায়গা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবহাওয়াবিদ সুজীব কর। সুজীববাবু, স্বাগত ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে টানা বৃষ্টি চলছে, গতকাল রাতভর টানা বৃষ্টির জেরে শহর থেকে শহরতলি জলমগ্ন হয়ে রয়েছে। এই নিম্নচাপের ভ্রুকুটি কোনোভাবে তার কি অবস্থার পরিবর্তন কিছু কি বোঝা যাচ্ছে? না, নিম্নচাপের অবস্থার পরিবর্তন খুব একটা কিছু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। নিম্নচাপ কেন্দ্রীভূত হতে শুরু করেছে এবং আগামীকাল রাতের মধ্যে এটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে তারপর একটা সাইক্লোনে কনভার্টেড হবে। কিন্তু সাইক্লোন খুব পাওয়ারফুল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এটা ওড়িশা উপকূলবর্তী অঞ্চল থেকে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে কোনো একটা জায়গাতে ল্যান্ডফল করে যাবে 26-27 তারিখে। কিন্তু যেহেতু আকৃতিটা সাইক্লোনের বিশাল বড়, সেই কারণের জন্য এর দ্বারা প্রভাবিত হবে আমাদের দক্ষিণবঙ্গ, তার সাথে সাথে সমগ্র ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চল। বাস্তবিক ক্ষেত্রে যে সিচুয়েশন, তাতে কিন্তু 27 তারিখ থেকে 2 তারিখ এই সময়টার মধ্যে অধিকাংশ স্থানেই দক্ষিণবঙ্গের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো কোনো স্থানে অতি ভারী বৃষ্টিপাতও সংঘটিত হতে পারে। এই মুহূর্তে দ্বিতীয় যে নিম্নচাপটি সংঘটিত হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পূর্বে, সেই নিম্নচাপও কিন্তু ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করছে। ফলে সেই নিম্নচাপ কিন্তু ওড়িশা ওয়েস্ট বেঙ্গল বর্ডারের দিকে ধীরে ধীরে স্থানান্তরিত হবে, যে কারণের জন্য আলটিমেটলি পুজোর সময় খুব একটা নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। আচ্ছা, অনেক ধন্যবাদ সুজীববাবু আপনাকে। আমরা কথা বলছিলাম আবহাওয়াবিদ সুজীব করের সঙ্গে। উত্তর থেকে দক্ষিণ কার্যত জলবন্দী একাধিক জায়গা, সল্টলেক, করুণাময়ী, পাশাপাশি আপনাদের দেখাচ্ছে তেঘুরিয়ার ছবি, কিছুক্ষণ আগে দেখিয়েছি সেন্ট্রাল এভিনিউর ছবি আপনাদের দেখাচ্ছে। প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এই মুহূর্তে পুজোর সময় জলমগ্ন পরিস্থিতি, আর সেই জমা জল পেরিয়ে আপাতত এখন স্কুল অফিস যেতে হচ্ছে, কাজে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু সমস্যায় পড়ছেন তারা, অনেকে যারা পথ চলতি মানুষ তারা যেমন সমস্যায় পড়ছেন, পাশাপাশি বাইক চালক যারা রয়েছেন, যারা সাইকেল চালক, আপনারা দেখতে পাচ্ছেন একজন সাইকেল আরোহী, তিনি পড়ে যান সাইকেল নিয়ে সেন্ট্রাল এভিনিউতে এই জমা জলের কারণে। তার সাইকেলে অনেক জিনিস ছিল, সেগুলিও নষ্ট হয়েছে এমন আশঙ্কা করছেন তিনি। অর্থাৎ এভাবে যেভাবে পুজোর সময় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বা বাইক সেগুলি জল ঢুকে বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আমি আবার সরাসরি সেন্ট্রাল এভিনিউ থেকে প্রতিনিধি সৌভিক গিরি আমাদের সঙ্গে রয়েছেন, সৌভিকের কাছে চলে যাব। সৌভিক, আবারও একটু যদি ছবিটা দেখাও, এবং এই মুহূর্তে এই যে জমা জল, তুমিও কিছুক্ষণ আগেই বলছিলে যে সাধারণ মানুষ তারা নিকাশি ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন তুলছিলেন, নিকাশি ব্যবস্থার কোনো একটা যেই জল নিষ্কাশনের জন্য কোনো পদক্ষেপ কি নেওয়া হচ্ছে? একদমই দেখো সৌমজিৎ, এই মুহূর্তে সেই সেন্ট্রালেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ আগেই আমরা যখন ছবিটা দেখাচ্ছিলাম সেই সময় দেখলাম একজন বেকারি, তিনি কিন্তু বেকারি বিক্রি করেন, বেকারি বিস্কুট বিক্রি করেন, তিনি কিন্তু তার সাইকেল নিয়ে পড়ে যাচ্ছেন। কারণ রাস্তায় কোনো রকমভাবে কিন্তু জলের জন্য দেখা যাচ্ছে না কোথায় রাস্তা উঁচু কোথায় রাস্তা নিচু। সেন্ট্রালের উপরে রাস্তা বেশ উঁচু নিচু রয়েছে, তার জন্য তিনি পড়ে গেলেন। এই মুহূর্তে ছবিটা পিছনে একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সন সায়ন্তন চক্রবর্তীকে, যে সাধারণ মানুষ তারা কিন্তু ফুটপাথ থেকেও যেতে পারছেন না, কারণ ফুটপাথও কিন্তু জলমগ্ন রয়েছে। তাই তারা রাস্তার এক ধার থেকে তারা হেঁটে আসছেন, যেখানে জল একটু
কম রয়েছে সেখান থেকে হেঁটে আসছেন এবং বাঁ দিক ধরে কোনোভাবেই আসা সম্ভব হচ্ছে না, কারণ জল সম্পূর্ণ জমে রয়েছে। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, যথেষ্ট পিছনের দিকে কিন্তু জ্যামের সৃষ্টি হয়েছে, কারণ গাড়ি কিন্তু আসতে পারছে না, যানবাহন চলাচল একদম ধীরগতিতে হচ্ছে, প্রায় ব্যাহত হয়েছেই বলা চলে। এবং তার পাশাপাশি যারা সাধারণ মানুষ তাদের নিত্যদিনে কিন্তু কাজে যেতে হয়, সেই জন্য তারা কিন্তু রাস্তার এক ধার থেকে তারা হেঁটে আসছেন। কিছুক্ষণ আগে তারা বললেন যথেষ্ট সমস্যা হচ্ছে তাদের। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যেখানে সেন্ট্রালের রাস্তায় কিন্তু সাধারণ মানুষ তারা রাস্তার এক ধার থেকে হেঁটে আসছেন এবং জল পেরিয়ে তারা কিন্তু সেন্ট্রাল একেবারেই বোঝা যাচ্ছে সৌভিক যে এই জলমগ্ন পরিস্থিতির কারণে সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, তাদেরকে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে সৌভিক। এই মুহূর্তে আপনাদের বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। সল্টলেকের জলমগ্ন ছবিটা আপনাদের দেখেছি, সেই সল্টলেকেরই বাসিন্দা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পুরো জল জমা হয়ে গেছে, মানুষের হালত পুরো খারাপ হয়ে গেছে, কি করা যাবে কিছু বুঝতে পারছি না আমি। আরে এক জায়গা থেকেও যেতে পারছি না, সব জায়গায় এত হাঁটু অব্দি জল। দু জায়গায় ট্রাই করেছি, দু জায়গায় গাড়ি আটকে গেছে। আবার রিটার্ন যেই রাস্তা থেকে এসেছি সেখান থেকেই কোথায় যাচ্ছিলে? কোথায় যাচ্ছিলাম? ধর্মতলা। हर जगह पानी भरा, उल्टा टांगा रास्ता में गए वहीं पूरा पानी भरती है, बोले यहाँ से भी ज़्यादा है, लेकिन जब यहाँ है तो वहाँ से भी ज़्यादा यहाँ है। सॉल्टलेक इतना अवस्था खराब है, ड्रेनेज सिस्टम ही बेकार है, क्या बोलेंगे तो समझ ही नहीं आ रहा है। पूरा घूमना तो मतलब बेकार ही होगी। আমরা কৃষক কাজ করি ভাই, মাঠে খেতে প্রান্তরে আমরা কৃষক কাজ করি ভাই। আপনাদের সঙ্গে আজ খেতে প্রান্তরে আমি সৌম্যজিৎ রয়েছি। আজকে মাল্টা লেবুর চাষের তথ্য দেব আজকের এই খেতে প্রান্তরের প্রতিবেদনে। লেবুর তালিকায় অন্যতম মাল্টা লেবু, যেমন স্বাদ তেমনই রসের বাহার, সব মিলিয়ে দিন দিন সাধারণ মানুষের প্রিয় হয়ে উঠছে মাল্টা লেবু। কিন্তু কিভাবে চাষ করবেন এই লেবুর সব তথ্য দেখুন খেতে প্রান্তরের প্রতিবেদনে। রসটা দেখেন, একটা হাফ লেবুতে 1 গ্লাস রস চলে আসবে। এই লেবুর চাষ আপনারা করতে পারেন বিঘা কি বিঘা। 1 বিঘা জমিতে 2 লক্ষ টাকা রোজগার করা সম্ভব। গ্রীষ্মকাল থেকে শুরু করে সারা বছর মৌসুম্বি আমাদের সকলের ভীষণ প্রিয় ফল। তবে কয়েক বছর ধরে মৌসুম্বি ব্যবসাতে বিপ্লব এনেছে, বা চাষেও বলতে পারি বিপ্লব এনেছে এই যে মাল্টা লেবু। এর আগে আমরা একটা পর্বে আপনাদের দেখিয়েছি যে এই থাইল্যান্ডের মাল্টা এই প্রজাতির মৌসুম্বির চাষ কিভাবে হচ্ছে, কিন্তু এই যে ফল পেকে এখন রেডি। এবার পুজোর আগে এই ফল কিভাবে আপনি সংগ্রহ করবেন, কোত্থেকে সংগ্রহ করবেন, বা এটা খেতে কেমন, দেখতেই পাচ্ছেন একটা কাঁচা লেবু হাতে ধরে রেখেছি। তো কাঁচা লেবু কি খাওয়া যায়? এই এতগুলো প্রশ্নের উত্তর আজ জানবো আমাদের আজকের পর্বে। গাছ ভর্তি ফল দেখতে পাচ্ছি। আমরা রয়েছি সাদিয়া নার্সারিতে, আর আমাদের সাথে রয়েছেন মফিজুল দা। এর আগেও আমরা আপনার বাগানে এসেছি, ঘুরেছি, এবার তো নতুন আপডেট এই মালটা নাকি? হ্যাঁ, এটা হলো থাইল্যান্ডের মাল্টা লেবু, আমরা মোসাম্বি বলি। আমার আরেকটা আছে ভিয়েতনামি। থাইল্যান্ডের মালটা, এগুলো কিন্তু কাঁচায়, দেখো এর ভিতরে ফল ভর্তি। এই কাঁচা লেবু আমি এইটা ছিঁড়লাম। ই বাবা, এইটা আমি কেটে ক্যামেরার সামনে এই কাঁচা লেবু, মানে আমরা সবাই জানি এরকম হলুদ লেবু মিষ্টি হয়, কিন্তু কাঁচা লেবু যে আরও বেশি মিষ্টি সেটা আমাদের জানা নেই। আমার পাশে আছে ম্যামকে দিয়ে আমি প্রথমেই এই কাঁচা লেবুটা টেস্ট করাবো। এই লেবুগুলো কিন্তু এমনি যে বাজারে মোসাম্বি কিনতে পাওয়া যায় ওর থেকে অনেক ভালো, মিষ্টি ডবল। পুজোর আগে আমরা লেবুটা টেস্ট করছি। প্রথমেই বললাম কাঁচা লেবু খাওয়া যায় কিনা সেটার উত্তর জানাবো, আমি এখন জানাবো খেয়ে দেখি। একদম বোঝাই যাচ্ছে না। এটা অ্যাকচুয়ালি পেকে গেছে। এই লেবুটা সবুজ থাকতে থাকতে আপনারা ভরপুর রস পাবেন, আর একটা লেবুর অর্ধেক এটা। এই লেবুটার কেমন রস আমি একটু দেখাই। রসটা দেখেন, একটা হাফ লেবুতে 1 গ্লাস রস চলে আসবে। মানে এই লেবুর চাষ আপনারা করতে পারেন বিঘা কি বিঘা। 1 বিঘা জমিতে 2 লক্ষ টাকা রোজগার করা সম্ভব।
উফ, মালটা লেবু খুব ক্রেজ তৈরি করেছে বুঝতেই পারছি, কারণ দাদা স্বাভাবিকভাবে লেবুতে কতটা রস সেটা প্রমাণ করতে গিয়ে দেখালেনি, কিন্তু নষ্ট হলো এটা আমার গায়ে লাগছে, কারণ দাদার কাছে এগুলো অনেক আছে, আমাদের কাছে নেই তো। কিন্তু এবার যাব কালেক্ট করতে আর কি, আর কি কি গাছ আছে চলুন দেখব। এই গাছের লেবুগুলো মানে কোন প্রজাতির এটা একটু পরে জানবো। এই লেবুগুলো যেন আরও বড়, মানে বাতাবির মতোই অনেকটা, তো তোলার দরকারও নেই, পড়ে আছে নিচে। একটু আগে দেখলাম যে গামলা ভর্তি করে এখানে যারা কাজ করেন তারা এখান থেকে লেবু তুলে নিয়ে গেল, তাও গাছ দেখে মনে হচ্ছে না একটুও যে গাছ থেকে লেবু তোলা হয়েছে। তা এত ফলন আর এত বড় সাইজের লেবু, এই প্রজাতির নাম কি এবার জান? এই গাছটার নাম কি, মানে কোন প্রজাতির গাছ? এটা ভিয়েতনাম মালটা, আমরা ইন্ডিয়াতে মৌসম্বি বলি, এটা ভিয়েতনামের একটা প্রজাতি, আর এটাও খুব মিষ্টি। এটা বছরে 3 থেকে 4 বার ফলন দেয়। আমি এই গাছ কালেকশন করার পরে 1 বছর পর থেকে মোটামুটি আমি ফল পেয়েছি। এই গাছটার বয়স আপাতত 5 বছর, আর লেবু একদম লেবুর ভারে সব ডাল ঝুলে পড়েছে। আমি তো দেখলাম প্রথমত এখান থেকে পেড়ে নেওয়া হয়েছে, তার উপরে নিচেও পড়েছে, তাও গাছে এত লেবু। না, আমরা প্রতিদিন কাস্টমার যারা আসে আমার নার্সারিতে কেনাকাটা করতে, সবাইকে কিন্তু আমি এই লেবু খেতে দেই। এবং পুজোর একটা সামনেই পুজোর একটা অফার আমি চারায় ডিসকাউন্ট শুরু করে দিয়েছি। মানে এই যে গাছগুলো আমরা দেখছি এত ফলন হয়ে রয়েছে, এই গাছের একদম সেম চারা পাওয়া যাচ্ছে এখানে? সেম চারা, 300 ভ্যারাইটি ফলের চারা পাবেন আপনারা, কিন্তু এই চারাগুলো পুজো উপলক্ষে আমি একটা ডিসকাউন্টে চারাগুলো দিচ্ছি মানুষকে। পুজোর আগে জায়গাটাতে আসার আরও একটা কারণ হলো পুজোর আগে সব ফলেরই চাহিদা বেড়ে যায়, আর মৌসাম্বি মানে এক্ষেত্রে মালটা, সেটা যে কোনো দেশেরই হোক, ভিয়েতনাম কিংবা থাইল্যান্ড, এর চাহিদা কিন্তু অত্যন্ত বেশি, তাই চারাতেও থাকছে অফার। এবার এখানে চারা কত টাকায় বিক্রি হচ্ছে বা কতটা অফার থাকছে, কিংবা সেই চারা আপনি কিভাবে প্রতিপালন করলে এরকমই ফলন পাবেন, সেই বিষয়ে কথা বলবো। কি অফার থাকছে দাদা, আর কিভাবে এখানে লোকে এসে চারা কিনবে সেটাও বলে দিন। চারায় যে দামগুলো ছিল 30 টাকা, 50 টাকা বা 100 টাকা দামের যে চারাগুলো আমি বিক্রি করতাম, 10% ডিসকাউন্টে আপনারা চারা পাবেন। এবং চারা কিনতে আসলে, চারা কেনাকাটা করলে একটা চারা গিফট পাবেন আমার নার্সারির পক্ষ থেকে পুজো উপলক্ষে। চারায় ডিসকাউন্ট পাবেন, ফুল ডিসকাউন্ট, এবং চারা একটা করে গিফট পাবেন। শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে, শিয়ালদা রেল স্টেশন থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল, গোবরডাঙ্গা লোকাল, ঠাকুরনগর লোকাল ট্রেন ধরবে, আপনারা গুমা রেল স্টেশনে নামবে, গুমা হাবড়ায় নেমে টোটো বা অটো বা কিছু ধরে বদরহাট আসতে হবে। বদরহাটে সাদিয়া নার্সারি অবস্থিত। আমার এটা বদরহাট, পিদিবা পঞ্চায়েত, হাবড়া থানা। আমি তো একের পর একটা লেবু খেয়েই যাচ্ছি, থামছি না, আপনাদেরও আসতে হবে। এই যে এতটা জমি জুড়ে এই গাছগুলো রয়েছে, প্রত্যেকটা গাছ হাইটে খুব একটা বড় নয়, ছোট, আর এতটা ফলন। কিন্তু এখানে মফিজুল দা, যিনি আর কি যার নার্সারি, তিনি কিন্তু এটা চাষ করছেন না, তিনি চারা তৈরি করেন, এখান থেকে চারা বিক্রি করেন। তা শুধুমাত্র চারা বিক্রি করার জন্য এই স্যাম্পল গাছে যদি এত ফল দিতে পারে, তাহলে যদি কেউ ব্যবসা করেন এই মালটা লেবুর আর সেই ফল বিক্রি করেন, তাহলে কতটা লাভ হবে, কিংবা বাজারে এর দাম কত, সেই বিষয়ে কথা বলবো। দাদা একটু বলুন আমাকে, যে কেউ যদি চাষ করার জন্য, চাষ করার পারপাসে আপনার থেকে চারা নিয়ে গিয়ে এরকম একটা জমিতে যদি বাগান করে, তাহলে সেক্ষেত্রে ফলন কতটা হয়, আর সেই অনুযায়ী বাজারে চাহিদা কতটা, লাভ কতটা? দেখেন, লেবু চাষ করলে আপনার 2 লক্ষ টাকা লেবু বিক্রি হবে বছর। আর শুধু এই ভিয়েতনাম, থাইল্যান্ডের লেবু না, পাকিস্তানের লেবু বা আফ্রিকার লেবু, বিভিন্ন লেবু আমার কাছে আছে, এবং বিভিন্ন আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু, বিভিন্ন আইটেম, 300 ভ্যারাইটি ফলের চারা আছে আমার কাছে। আমি নিজে একটা প্রাকৃতিক চাষি, আমার দাদু বাবারাও চাষ করতো, ওরা তিল, পাট, ধান, গম চাষ করতো, চাষ করে লস খেয়ে যেত। তা আমার বাবাকে আমি 2000 সালে বলার পরে আমার বাবা ফল চাষের জন্য আমাকে জমি দেয়, সেই জমিতে আমি কিছু ফল চাষ শুরু করি, কিন্তু ফল চাষ করে আজকের আমি লাভবান। বিভিন্ন ফল চাষ আপনারা করতে পারবেন আপনাদের জমি থাকলে, বা ছাদ বাগানে, এগুলো কিন্তু ছাদে হয়,
আপনারা ছাদ বাগানে করলে 1 বছরের মধ্যে প্রত্যেক গাছে ফল চলে আসবে। বাজারে মানে এই লেবুর দাম কেমন? বাজারে এর দাম আছে এখন 50 টাকা কেজি। আর এই লেবুটাই আরও 3 মাস পরে আমার কাছে থাকবে, এত অল টাইম ধরে। তা এই লেবুগুলোর সাইজ যা দেখলাম সেটাতে তো একটা বা দুটো দিলেই 1 কেজি হয়ে যাবে। না, গড় অ্যাভারেজ 3 কেজি। হ্যাঁ, 3 কেজি। তাহলে ফল ব্যবসায়ী লাভের মুখ দেখছে এই চাষ। হ্যাঁ, চাষিরা বা ব্যবসায়ীরা সবারই সুবিধা, এই চাষ করলে লাভের মুখ দেখতে পাবে। চারা কিনে নিয়ে গিয়ে সেটাকে তারপর পরিচর্যা কিভাবে করবে, মানে কি করতে হবে প্রথম? দেখেন, একটা গাছ পরিচর্যা, ছোট চারা গাছ খুব বেশি পরিচর্যা চায় না। যেমন একটা বাচ্চা 2 বছর বয়স পর্যন্ত কিন্তু ওরা ভাত, মাছ, মাংস খেতে পারে না, ওরা দুধ খেয়ে বেঁচে থাকে। আমার গাছও তাই। গাছ বসানোর সময় কোনো কিছু আপনারা দেবেন না, বেশি খাবার দিলে গাছটা মারে যায়। তাই আপনাদের আমি বলবো, আপনারা নর্মাল মাটি নেবেন, মিনিমাম 70%, 30% গোবর সার নেবেন। গোবর সার বা পাতা পচা সার এইটাই মিশিয়ে টবে গাছ বসিয়ে দেবেন। আপনাদের ছাদে দেখবেন 1 বছরের মধ্যে ফল আসবে। গাছ বসানোর 2-2.5 মাস পর গাছটা যখন ধরে যাবে, মাটিতে বাড়া শুরু হবে, তখন আপনারা আপনাদের মতো খাবার দিতে পারেন, তবে অল্প অল্প খাবার দেবেন। আর চারা গাছে বেশি খোল পচা দেবেন না, গাছটা একটু বড় হলে দেবেন। গাছটা যখন এবার একটু একটু করে বড় হচ্ছে, মানে তার খাবারের পরিমাণটা যখন এবার বাড়াতে হবে, কিংবা যদি মোসাম্বি গাছে ফুল চলে আসে, তখন আবার নতুন করে কি করতে হবে যাতে ফুলটা ভালো থাকে কিংবা ফলটা ভালো দেয়? দেখেন, গাছ যত বাড়বে বছরে 2 বার কি 3 বারের বেশি খাবার দেবেন না গাছে। আর ফুল যখন চলে আসবে, আপনারা ইন্ডিয়ান অ্যামিস্টার টপ 1 লিটার জলে 1 ml একটু স্প্রে করে দেবেন। আর ফাঙ্গিসাইড, পেস্টিসাইড বেশি কিছু ও ছাড়া আর দিতে হবে না। ফুলটা যখন ধরে একটু বড় হয়ে যাবে, সাইজে একটু বড়, গুটিটা দাঁড়িয়ে যাবে, তখনও আর একবার অ্যামিস্টার টপ দেবেন। মানে ফুল থেকে 2 মাস পরে, 2-2.5 মাস পরে যখন ফলটা একটু গোটা গোটা সাইজ হবে, তখন হালকা খাবার দিতে পারেন। কিন্তু ফুলের সময় গাছে খাবার দেবেন না, তাহলে কিন্তু আপনার গাছে ফল কম ধরবে। গাছে এত লেবু আমরা যেখান থেকে ইচ্ছে জটা ইচ্ছে পারতেই পারি, আবার কাঁচা পাকা দুটোই তো একই, তাই বেছে পারার কোনো ব্যাপার নেই। এবার এতক্ষণ ঘুরে কথা বলে যা বুঝলাম, নর্মালি যারা ফল চাষ করছেন কিংবা যারা মোসাম্বি চাষ করছেন তাদের নির্দিষ্ট একটা জমি রয়েছে, তবে যেই জমিতে আপনি কি চাষ করবেন খুঁজে পাচ্ছেন না, বা এরকম যদি ফ্রি কোনো জমি থাকে, তাহলে একবার এই মালটা মোসাম্বি চাষ করে দেখুন। কারণ ফলটা পাকছে দুর্গাপুজোর ঠিক শুরুর দিকে, থাকছে 3 থেকে 4 মাস কিংবা তার চেয়েও বেশি। এবার যেই সময় হয়তো অন্যান্য মোসাম্বি পাওয়া যায় না, সেই সময়টা উপলব্ধি থাকছে বাজারে এই মোসাম্বি। তাহলে আর দেরি কিসের? যদি জমি থাকে তাহলে চাষ করে ফেলুন। চারা কোথায় পাবেন? উন্নত মানের চারা, ঠিকানা তো দিয়েই দিলাম। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ। আমরা কৃষক কাজ করি ভাই, মাঠে খেতে প্রান্তরে আমরা কৃষক কাজ করি ভাই। উৎসবের আবহে খানাপিনার পাশাপাশি সাজগোজ নিয়েও খুঁতখুঁতে বাঙালি। ম্যাচিং শাড়ি, ম্যাচিং গয়না তো থাকছেই, সময়ের চাহিদায় গা ভাসিয়ে নখের রূপটা নিয়েও আগ্রহী অনেকেই। কিন্তু সুন্দর নখ বানাতে গিয়ে কৃত্রিমভাবে নখ বড় করার যে পদ্ধতি ব্যবহার করছেন, তাতেই নাকি লুকিয়ে বিপদ, হতে পারে সোরিয়াসিস। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। বাঙালির 12 মাসে 13 পার্বণ সঙ্গে তাল মিলিয়ে চলে সাজগোজ। যুগের হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে স্টাইল স্টেটমেন্ট। নখের রূপটা নিয়েও আগ্রহী অনেকেই। নখের উপর চলছে যেন রং মিলান্তের খেলা। কৃত্রিম উপায়ে বড় করছেন নখ, যাকে বলে চলতি কথায় নেল এক্সটেনশন। কিন্তু নখের কৃত্রিম সৌন্দর্যেই লুকিয়ে বিপদ, হতে পারে নখের সোরিয়াসিস। মূলত আঠা রাসায়নিকের ব্যবহারে তৈরি কৃত্রিম নখ আসল নখের উপর বসিয়ে দেওয়া হয় নেল এক্সটেনশনের মাধ্যমে। আর সেই সব রাসায়নিক থেকেই নখের উপরে ও চারপাশের ত্বকে সোরিয়াসিসের মতো সংক্রমণ করতে পারে। যে আঠা ও রাসায়নিক দেওয়া হয় তাতে অ্যাসিটোন থাকে। নখের উপর দীর্ঘ সময় ধরে ওই রাসায়নিক লেগে থাকলে অ্যালার্জির সংক্রমণ ঘটতে পারে, যার জেরে কালো হয়ে যায় নখের চারপাশের চামড়া। নখের স্বাভাবিক রং ফ্যাকাশে হয়ে যায়।
ওই জায়গায় আবার সূর্যের অতিবেগুনি রশ্মি বেশি পড়লে তা থেকে নেল সোরিয়াসিস হওয়ার আশঙ্কা বাড়বে। মূলত নির্দিষ্ট সময় অন্তর ত্বকের এই মৃত কোষ ঝরে গিয়ে নিচে থাকা সজীব কোষগুলি উপরে উঠে আসে। এই প্রক্রিয়া চলতেই থাকে। কোনো অবস্থায় যদি এই প্রক্রিয়ায় গোলমাল ঘটে তাহলেই সোরিয়াসিস দেখা দেয়। তাই নখ ভালো রাখতে হলে কমাতে হবে কৃত্রিম নখের ব্যবহার। নখ সবসময় শুকনো রাখার চেষ্টা করুন। নখ সুস্থ রাখতে চাইলে মাঝে মধ্যেই গরম জলে নখ ডুবিয়ে রাখুন। এতে নখে জমে থাকা ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, সংক্রমণের ঝুঁকি কমে। পাশাপাশি নখ ভালো রাখতেও জীবনযাত্রায় বদল প্রয়োজন। খাদ্য তালিকায় থাকুক প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট, ভিটামিন। ক্যালকাটা নিউজ। এবার নজর রাখবো আবহাওয়ার খবরে, কারণ গতকাল রাতভর টানা বৃষ্টির জেরে শহর কলকাতা থেকে শহরতলি ইতিমধ্যেই জলমগ্ন পরিস্থিতি। উৎসবের মরশুমে জলমগ্ন শহর, উত্তর থেকে দক্ষিণ কার্যত জলবন্দী একাধিক জায়গা। রাতভর টানা বৃষ্টি এবং রেকর্ড বৃষ্টি হয়েছে শহর কলকাতায়, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। রাতভর টানা বৃষ্টিতে জলের তলায় শহরের একাধিক এলাকা। প্রাকৃতিক বিপর্যয় চিন্তা বাড়াচ্ছে পুজো উদ্যোক্তাদের। আর এই জমা জলের মুখে যেমন আবারও সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কেষ্টপুরের ছবিটা আপনাদের দেখাচ্ছি। জমা জল পেরিয়ে সাধারণ মানুষ তারা যাওয়া আসা করছেন। অফিস যাত্রী যারা রয়েছেন তাদেরকে এই জল পেরিয়ে যেতে হচ্ছে। স্কুল পড়ুয়া যারা রয়েছেন তাদের অনেকে স্কুল ছুটি দিয়ে দেওয়া হচ্ছে বা তারা স্কুল যেতে পারছেন না, পুল কার আসছে না, এমন খবর সামনে আসছে। কৈখালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে এই মুহূর্তে জলমগ্ন পরিস্থিতি। টানা বৃষ্টির জের গতকাল রাত থেকে, তার জন্য এই পরিস্থিতি। সরাসরি মফিজুল ইসলাম কৈখালী থেকে প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মফিজুল, কৈখালের ছবিটা, জলমগ্ন পরিস্থিতি, এই মুহূর্তে জল নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? দেখাও দেখাও, আরে যাও যাও। মফিজুল, এই মুহূর্তে কৈখালীর ছবিটা কি? দেখো, কৈখালীর ছবি অন্য কিছু নয়, বরঞ্চ আরও ভয়ঙ্কর। কারণ কৈখালীর ভিআইপি রোডের ওপর যেভাবে জল জমেছে, তাতে করে মানুষের জল যন্ত্রণার ছবি একেবারে বলা চলে ভয়ঙ্কর পরিস্থিতি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ একজন বাচ্চা স্কুলে যাবে, তার পরিবারের লোকজন তাকে রিক্সায় করে বাড়ি থেকে বের করে নিয়ে এসে রাস্তার একটা উঁচু অংশে তাকে রাখা হয়েছে, তারপর কোলে করে বাসে তুলে দেওয়া। এই যে ছবি, এটা কিন্তু এই ভিআইপি রোডের ওপর কৈখালী যে 45 নম্বর বাস স্ট্যান্ড, সেটার ছবি। কিন্তু একেবারে মানে জল জমলেই, সামান্য জলে বৃষ্টিতেই কিন্তু এখানে এই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। ফলে প্রচুর মানুষজন যেখানে হাই রাইজ বিল্ডিংগুলোতে তারা থাকেন, তাদের এই দুর্ভোগ তাদেরকে পোহাতে হয়। তার কারণ হচ্ছে এই এলাকার নিকাশি ব্যবস্থা অত্যন্ত মানে করুণ পরিস্থিতি। কারণ এখান থেকে জল নামতে যথেষ্ট সময় লাগে। তা একদিকে তো জল নিকাশি ব্যবস্থার একটা মানে করুণ দশা, তার উল্টো দিকে যেহেতু মেট্রোর কাজ দীর্ঘদিন ধরে এই এলাকা দিয়ে চলছে, তার ফলে রাস্তা খোঁড়াখুড়ির কারণে নিকাশি ব্যবস্থা আরও বেহাল হয়ে পড়েছে, যার ফলে সমস্যা কিন্তু এখানকার মানুষদেরকে আরও বেশি করে পোহাতে হচ্ছে। এই যে সামনে হাই রাইজ বিল্ডিংগুলোতে প্রচুর মানুষ যারা থাকেন, তারা কিন্তু বেরোতে পারছেন না। তুমি দেখতে পাচ্ছ কীভাবে তাদেরকে ওইখানে আটকে থাকতে হচ্ছে। এবং অফিসে যাচ্ছেন যারা, তাদের সঙ্গে কথা বলি। ম্যাডাম, এই পরিস্থিতিতে অফিসে বেরিয়েছেন, আমি দেখলাম বাড়ি থেকে রিক্সাই করে বেরোতে হলো। ব্যাপার প্রতিবার বর্ষাতে সেম প্রবলেম, অল্প বৃষ্টি হলে হয়, আজকে তো বেশি বৃষ্টি হয়েছে। এই জায়গাটার প্রবলেমটাই এটা। এখানকার নিকাশি ব্যবস্থা ঠিক হচ্ছে না কেন? বাজে, আমি জানি না কেন হচ্ছে না, বাট খুব বাজে। আর এটা অনেক বছর ধরে চলছে, অনেক বছর ধরেই আপনাদেরকে এই সমস্যার মধ্যে প্রবলেম চলছে। যবে থেকে মেট্রোর কাজ শুরু হয়েছে, এই এক আশ্বাস কি এটা যবে থেকে যদি শুরু হয় তখন হয়তো ঠিক হবে, বাট সেটারও কোনো গ্যারান্টি নেই। মানে আমাদের তো কোনো হোপ নেই যে এই জায়গাটা ঠিক হতে পারে বলে। আপনারা এখানে থাকেন, এর কোনো স্থায়ী সমাধানের কোনো পরিকল্পনা নেই? শুনেন কোনো প্রশাসনের তরফ থেকে স্থায়ী? এখনো অবধি কোনো ওরকম আশ্বাস আমরা পাইনি। বিপদ হওয়ার সম্ভাবনাও থাকে? অসম্ভব, অনেক রকমের বিপদ হতে পারে। মানুষ কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যায়, এজ চ্যালেঞ্জ নাও। অ্যাম্বুলেন্সও তো জলের তলায় দেখছি। হ্যাঁ,
আপনি নিজেই ভাবুন না, কিছু তো বলার নেই, এটা কিন্তু অফিস যেতেই হচ্ছে এই পরিস্থিতি হচ্ছে। একেবারে বুঝতে পারছো, আপনাকে দেখলাম বাচ্চাকে রিকশায় করে নিয়ে তারপরে কোলে করে বাসে তুলে দিলেন। এই দুর্ভোগ, এই যন্ত্রণা। কৈখালী যেভাবে জলমগ্ন হয়ে রয়েছে সাধারণ মানুষ, তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। কৈখালীর ছবিটা দেখলেন, মফিজুলকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সেন্ট্রালের ছবিটা দেখাবো, সেখান থেকে প্রতিনিধি সৌভিক গিরি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌভিক, এই মুহূর্তে সেন্ট্রালের কি পরিস্থিতি, কি আপডেট রয়েছে? একদমই দেখো, কিছুক্ষণ আগেও যেটা আমরা দেখাচ্ছিলাম যে সেন্ট্রাল কলকাতা তা কিন্তু একদমই জলমগ্ন হয়ে রয়েছে এই মুহূর্তে। সেই ছবিটাও আরেকবার বর্তমান যারা হেঁটে আসছেন একটু তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে। দাদা, ওদিক থেকে হেঁটে আসলেন, কেমন জল দেখলেন? पूरा इतना पानी भरा हुआ है। इतना बारिश कभी देखा है, इतना जोर से बारिश? नहीं, अभी कभी नहीं देखा था। और पानी जो अभी नहीं निकल रहा है कॉर्पोरेशन की तरफ से, तो अभी कोई पानी निकालने का कोई व्यवस्था, कोई साधन अभी नहीं किया है। कितना प्रॉब्लम हो रहा है इसमें? बहुत दिक्कत हो रहा है आदमी को आने जाने। आप काम पे जा रहे हैं? जी, একদমই তারা বলছেন জলের জন্য কিন্তু তাদের কাজে যেতেও যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই মুহূর্তে দেখো, ক্যামেরা পার্সন সায়ন্তন চক্রবর্তী সেই ছবিটাই দেখাচ্ছে, যেই সব যানবাহনগুলি এই মুহূর্তে সেন্ট্রালের দিকে আসছে, অর্থাৎ আমি যেখানে রয়েছি সেন্ট্রাল কলকাতায়, সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে যেসব যানবাহনগুলি আসছে সেগুলি রাস্তার এক ধার থেকে আসছে। দাদা, একটু কথা বলি, গাড়ি নিয়ে তো এলেন, কেমন জল দেখলেন? মমতাবাজি 1,20,000 টাকা দিচ্ছে, জল তো রাস্তায় হবেই। কিন্তু এইরকম জল বা এরকম বৃষ্টি আগে দেখেছে? না, দেখিনি। মেয়রের দায়িত্ব আছে, মেয়র কি করবে দেখুন। না, হবে তো, এ যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার জল যাচ্ছে। সৌভিক, আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। অর্থাৎ যে ছবিটা আপনারা দেখতে পেলেন সেন্ট্রাল এভিনিউ, সেখানে এখনো পর্যন্ত জল জমে রয়েছে। পাশাপাশি বেলেঘাটার ছবিটা আপনাদের দেখাবো, সেখানেও কিন্তু এই মুহূর্তে জলমগ্ন পরিস্থিতি, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ কার্যত জলবন্দী, জলমগ্ন শহর কলকাতা। রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত তুমুল বৃষ্টি, আর এই রেকর্ড বৃষ্টির জেরে এইভাবে জলমগ্ন হয়ে রয়েছে পুজোর মৌসুমে। এই মুহূর্তে এই বেলেঘাটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িতেও জল ঢুকে গিয়েছে। এখন আপাতত এই পর্যন্তই, পরবর্তীতে 8টার ব্রেকিং নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।